নতুন বছরের শুরু থেকেই উত্তেজনায় ভরপুর গোটা বিশ্বের রাজনীতি। একদিকে ট্রাম্পের আগ্রাসন, আবার অন্যদিকে ট্রাম্পের বিরোধিতা। এর নেপথ্যে সমস্ত সমীকরণ পাল্টে দিচ্ছে কোনো এক গোপন রিপোর্ট। তলায় তলায় নাকি চুক্তি হয়েছে ট্রাম্প আর পুতিনের। সত্যি নাকি মিথ্যে? ট্রাম্পের আগ্রাসনের তালিকায় কত নম্বরে রয়েছে ভারত? ভারতকে বাগে আনতে কোন পথে হাঁটতে পারে আমেরিকা? ভারত সেক্ষেত্রে কতটা সজাগ, কতটা প্রস্তুত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। একদিকে ট্রাম্পের আগ্রাসন আর অন্যদিকে ভারতকে ফের শুল্ক হুঁশিয়ারি। এর নেপথ্যে কি শুধুই ভয় দেখানোর চেষ্টা, নাকি ভারতের সঙ্গে পেরে না উঠে শেষ ছোবল মারার চেষ্টা অব্যাহত রাখছে ওই আমেরিকা? কারণ আপনাদের আগেই বলেছি, ফের একবার ভারতকে শুল্কের জুজু দেখিয়েছেন ওই ডোনাল্ড ট্রাম্প। আবার ট্রাম্পের হুঁশিয়ারিতে সমর্থন জানিয়ে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম তিনি দাবি করেছেন ভারতীয় দূত নাকি তার সঙ্গে আলোচনার সময় মার্কিন শুল্ক কমানোর আর্তি জানিয়েছিলেন। এই যুক্তিতে লিন্ডসের দাবি, আমেরিকা যদি ভারতের উপর আরও শুল্ক বাড়িয়ে দেয় তাহলে রাশিয়ার থেকে তেল কেনা কমাতে বাধ্য হবে ভারত। কারণ লিন্ডসের দাবি, ওই একই বস্তা পচা তত্ত্বতে আটকে ভারত যদি এখনও রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতে থাকে আর পুতিনের যুদ্ধের যন্ত্র চালিয়ে যেতে থাকে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পকে নাকি তারা আরও কঠিন পদক্ষেপ করার অধিকার দিচ্ছে। যদিও এর আগে ট্রাম্প একবার নিজেই ঘোষণা করে দিয়েছিলেন ভারত নাকি রাশিয়ার থেকে তেল কিনবে না। তবে সেসব ধোপে টেকেনি। প্রধানমন্ত্রী মোদিকে একটা সময় 4 বার ফোন করলেও মোদি কথা বলেননি ওই ট্রাম্পের সঙ্গে। আবার ভারত পাক আলোচনার মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়ে কাঁদুনি গেয়েছেন বহুবার ওই ট্রাম্প। স্বাভাবিকভাবেই ভারতকে বাগে আনতে না পেরে এবার আর নিজেকে সামলাতে পারছেন না ট্রাম্প। 50% শুল্কের পরেও ফের একবার ভারতকে শুল্কের হুঁশিয়ারি দিয়েছেন। তবে যাই করুন না কেন, ট্রাম্পের সুনাম খুব একটা কেউ করছেন না এই মুহূর্তে। আর বিশ্বে বহু যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেও এখনো পর্যন্ত রুশ ইউক্রেন যুদ্ধই থামাতে পারেননি ওই ট্রাম্প। তবে থামাতে পারেননি নাকি থামাননি সেটা একটা অন্য প্রশ্ন। ভাববেন হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? দেখুন, ভূ রাজনৈতিক নেপথ্যের খেলাটা খুব একটা সহজ নয়। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের রিপোর্ট যা বলছে তা যদি সত্যি হয়, তাতে সব সমীকরণ ওলটপালট হয়ে যাবার মতনই তথ্য। ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক রাজনীতিতে আজ যা ঘটছে তার ব্লুপ্রিন্ট রচিত হয়েছিল আজ থেকে 7 বছর আগেই। 2017 থেকে 2019 সাল পর্যন্ত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ইউরোপ ও রাশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন ফিওনা হিল। তিনি 2019 সালে ইউএস হাউস ইন্টেলিজেন্স কমিটিতে দেওয়া একটি সাক্ষ্যে জানিয়েছিলেন ওই সময় রাশিয়া আমেরিকাকে একটি সম্ভাব্য কূটনৈতিক স্বার্থ বিনিময়ের ইঙ্গিত দিয়েছিল, যেখানে মস্কোর বার্তা ছিল আমেরিকা যেন ইউক্রেন এবং পূর্ব ইউরোপকে রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তা বলয় হিসেবে মেনে নেয়, আর তার বিনিময়ে রাশিয়া ও লাতিন আমেরিকায়, বিশেষ করে ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপে বাধা দেবে না। এই ধারণাকে তিনি মনরো ডক্ট্রিনের উল্টো প্রয়োগ হিসেবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ, তোমার ব্যাকইয়ার্ডে আমি যাব না, তুমি আমারটাতেও যেও না। আর দেখুন, ভেনেজুয়েলায় মার্কিন হামলা বা যে সমস্ত মানবাধিকার লঙ্ঘনের কাজ ট্রাম্প করেছেন তার বিরুদ্ধে রাশিয়া কেবলমাত্র মৌখিকই নিন্দা জানিয়েছে, ওই দায়সারা কাজের মতো। বন্ধু দেশের পাশে দাঁড়াতে দেখা যায়নি মস্কোকে। তাহলে কি সত্যিই ট্রাম্প এবং পুতিনের মধ্যে কোনো গোপন চুক্তি হয়েছিল? সামগ্রিক পরিস্থিতি কি সেই দিকে ইঙ্গিত দিচ্ছে?
কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শুধু ইউক্রেনের ডনবাস নয়, এর পাশাপাশি ক্রিমিয়ার আধিপত্য চাইছে রাশিয়া। কারণটা তাদের উষ্ণ জলের সমুদ্র বন্দরের প্রবেশপথ। এই ক্রিমিয়া হয়েই একমাত্র সমুদ্র বন্দরের নাগাল পায় ওই রাশিয়া। আর এই পথে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাধা হওয়ায় ওয়াশিংটনকে তুষ্ট করতে ল্যাটিন আমেরিকায় নিজেদের সক্রিয়তা কমানোর ইঙ্গিত ছিল কৌশলগত চালের একটি অংশ। বিনিময়ে আমেরিকা চায় ব্রিক্স মুদ্রা, G20-র মতো ক্ষেত্রে রাশিয়ার নিস্পৃহতা এবং তাইওয়ান ইস্যুতে রুশ যেন চীনের পক্ষ না নেয় সেটা নিশ্চিত করা। তবে ইয়াহু নিউজের ফ্যাক্ট চেক নিশ্চিত করে যে এই বক্তব্যের পেছনে কোনো সরকারিভাবে স্বীকৃত গোপন ডিলের প্রমাণ নেই, যদিও পরিস্থিতি কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে বলে অনেকেই মত দিচ্ছেন। আর আজ থেকে নয়, বহু আগে থেকেই লড়াইটা ছিল দুই ক্ষমতাধরের, আমেরিকা বনাম সোভিয়েত। ফলে দুই ক্ষমতাধর বাকি দুর্বল দেশগুলোর ওপর নিজেদের দখলকে যে কায়েম করতে চাইবে সে আর নতুন কি। যদিও অনেকেই বলছেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। তাদের মতে ভেনেজুয়েলার পাশে রাশিয়ার ভূমিকা সেভাবে দেখা যাচ্ছে না, কারণ রাশিয়ার বর্তমান অবস্থা, প্রায় 5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে জলের মতন টাকা খরচ হয়েছে ওই রাশিয়ার। বিপুল পরিমাণে হাতিয়ার এবং সৈনিকও হারিয়েছে তারা। এছাড়াও রাশিয়ার মাথার ওপর রয়েছে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার চাপিয়ে দেওয়া 16,000-এরও বেশি নিষেধাজ্ঞা। তাছাড়া ভেনেজুয়েলা কখনোই রাশিয়ার কাছে দুর্দান্ত বিকল্প ছিল না, কারণ মাদুরো ছিলেন একটু চীন ঘেঁষা। আমেরিকার কমান্ডো বাহিনীর হাতে বন্দী হওয়ার কয়েক ঘন্টা আগেও বেজিংয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছিলেন মাদুরো। যদিও চীনের নজর এখনও তাইওয়ানের দিকে থাকায় এই বিষয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যাচ্ছে না চীনকেও। তবে হ্যাঁ, মাদুরোকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বেজিং। চীনের মতে এটি একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ। অন্যদিকে এই সমস্ত কিছুর নেপথ্যে উঠে আসছে এক ডিপ স্টেট থিওরি। এই তত্ত্ব অনুযায়ী নির্বাচিত সরকার বদলালেও প্রকৃত নীতি নির্ধারণ চলে আমলাতন্ত্র, কর্পোরেট স্বার্থ, প্রতিরক্ষা শিল্প ও গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে। ট্রাম্প নিজে এই ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তার অনেক সিদ্ধান্ত সেই একই কাঠামোর ভেতরে পড়ে। ভারতকে চাপে রাখার বিষয়টাও তার ব্যতিক্রম নয়। যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার গুটি ছিল সেন্ট মার্টিন দ্বীপ, শ্রীলঙ্কার ক্ষেত্রে আবার এই সন্দেহের কেন্দ্রবিন্দু ছিল ওই হাম্বানটোটা বন্দর এবং ভারত মহাসাগরের সমুদ্রপথ। আর নেপালের ক্ষেত্রে সন্দেহের মূল জায়গা MCC চুক্তি এবং হিমালয় ঘেঁষা কৌশলগত করিডোর। আর এখন যেমন ভেনেজুয়েলার তেল, আর পরের টার্গেট কি তাহলে ভারত? সে কারণেই কি লাগাতার শুল্ক চাপিয়ে দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আবার মনে করে দেখুন, ভেনেজুয়েলার মারিয়া মাচাদো যখন নোবেল পেলেন তখন ট্রাম্প দাবি করেছিলেন মারিয়া নাকি ওর নোবেল ট্রাম্পকে দিতে চায়, কারণ তিনি জানিয়েছিলেন ট্রাম্পই নোবেলের যোগ্য দাবিদার। সেই পথও এখন উন্মুক্ত ট্রাম্পের কাছে। ক্ষমতার লোভে ট্রাম্পকে নোবেল পুরস্কার ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন মাচাদো। ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর মতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার ওই ট্রাম্প, তাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান তিনি। ফলে বুঝতেই পারছেন যে এক ঢিলে আসলে দুই পাখি মেরেছেন ট্রাম্প। আবার ভেনেজুয়েলার পর দেখুন একইভাবে কিউবা, কলম্বিয়াকেও হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, যদিও তার যোগ্য জবাবও দিয়েছে ওই দুই দেশ। কিন্তু এই অস্থির আবহে ভারতের অবস্থান কোন দিকে গড়াবে? ট্রাম্প শুল্ক চাপ ছাড়াও আর কিভাবে বাগে আনার চেষ্টা করতে পারে ভারতকে? দেখুন, বর্তমান পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই আবহে উঠছে আরও একটি অস্বস্তিকর প্রশ্ন। আর সেটি হলো, ট্রাম্প কি আদৌ ভারতকে শত্রু হিসেবে দেখছেন, নাকি ভারতকে ব্যবহার করতে চাইছেন বড় কোনো সমীকরণের চাপের হাতিয়ার হিসেবে? কারণ
ট্রাম্পের দর কষাকষির টেবিলে বসিয়ে দেওয়ার কৌশল বরাবরই আক্রমণাত্মক। ভেবে দেখুন, ট্রাম্পের শুল্ক জুজুর ভয় দেখানো থেকে শুরু করে একাধিক নিষেধাজ্ঞা বা অপমানজনক মন্তব্য সবই কিন্তু সেই দর কষাকষির আগাম সতর্কবার্তা। ভারতকে ঘিরে তার আচরণও সেই পুরনো ছকের বাইরে নয়, কিন্তু ভারতের ক্ষেত্রে সমস্যা অন্য জায়গায়। ভারত এমন একটা দেশ যাকে চাপে ফেললে উল্টো প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু সমানভাবে থাকছে। অতীতে দেখা গেছে প্রকাশ্য হুমকি ভারতীয় জনমতকে প্রভাবিত করার বদলে ঠেলে দিয়েছে আরও জটিল পরিস্থিতিতে। তাই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী ট্রাম্পের ফোন কল এড়িয়ে যাবার বিষয়টি হোক কিংবা ভারত পাক সংঘর্ষ বিরতির মধ্যস্থতার দাবি খারিজ, এই ঘটনাগুলো কি শুধুই কূটনৈতিক সিদ্ধান্ত, নাকি এগুলো আমেরিকাকে রাজনৈতিক বার্তাও? তবে একটা বিষয় এখানে খুব পরিষ্কার যে ভারত তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। তবে এটাও ঠিক যে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতীকী আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আর এই বাস্তব হচ্ছে, ভারতের অর্থনীতি এখনও বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে। আমেরিকা ভারতের অন্যতম বড় রপ্তানি বাজার, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদারও বটে। 2025-26 অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য $132.2 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে সম্পর্ক একেবারে ছিন্ন করার মতন বিলাসিতা ভারতের নেই, এটা কিন্তু মাথাতে রাখতে হবে। আবার একই সঙ্গে রাশিয়া, ইরান বা গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখাও বর্তমান পরিস্থিতিতে ভারতের কৌশলগত বাধ্যবাধকতা। আর এই দোটানার মাঝে লাভের গুড় ঘরে তুলতে চাইছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভেনেজুয়েলা, নেপাল বা শ্রীলঙ্কার উদাহরণগুলো। খেয়াল করে দেখুন, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে সরাসরি সামরিক হস্তক্ষেপ বা সরকার পরিবর্তন করা হয়নি। উল্টে দুর্বল অর্থনীতি, আন্তর্জাতিক ঋণের ফাঁদ, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে সমীকরণ পাল্টে দেওয়া হয়েছে। তবে ভারত সেই অর্থে অনেক শক্ত অবস্থানে থাকলেও সম্পূর্ণ নিরাপদ বলা যায় কি? থাকছে এই প্রশ্নটা। কারণ চাপ সবসময় সামনে থেকে আসবে এমনটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় আসে অভ্যন্তরীণ দুর্বলতাকে ব্যবহার করে। এবার প্রশ্ন হলো, ভারতের ক্ষেত্রে সেই দুর্বলতার জায়গাটা ঠিক কোথায়? অনেক জায়গাতেই আসলে কিন্তু গলদ রয়েছে। তা অর্থনৈতিক বৈষম্য হোক কিংবা কর্মসংস্থান, সামাজিক অস্থিরতা কিংবা রাজনৈতিক মেরুকরণ, এই সমস্ত কিছুকেই হাতিয়ার বানানো হতে পারে ভারতের বিরুদ্ধে। কারণ আগ্রাসী শক্তিরা জানে সরাসরি ভারত সরকারকে নাড়িয়ে দেওয়া কঠিন হলেও এই জায়গাগুলোতে চাপ বাড়লে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ধীরে ধীরে কমতে থাকবে। আর ভারতের অবস্থানের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের অস্বস্তি হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণ ভারতের এই অবস্থান সরাসরি আমেরিকার তৈরি করা ওই যুদ্ধ ন্যারেটিভকে চ্যালেঞ্জ করছে। ট্রাম্পের কাছে এটা এখন শুধু তেল কেনা বেচার প্রশ্ন নয়, এটা আনুগত্যের পরীক্ষাও বটে। কে কথা শুনছে আর কে কথা শুনছে না, নিজের মতো করে হাঁটছে, সেই বিভাজনটাও এখন ওই ওয়াশিংটনের কূটনীতির মূল চালিকা শক্তি বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তাই কে বলতে পারে, হয়তো ভারতকে ঘিরে আমেরিকার ভবিষ্যতের কৌশল হয়তো শুধুই শুল্কে আটকে থাকবে না। কারণ ইতিহাস বলছে আমেরিকার ছলের অভাব হয় না, পাল্টি খেতে সময় লাগে না ট্রাম্পের। আপনারা সবাই জানেন। সাম্প্রতিক অতীতে তার বহু উদাহরণ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এই বৈপরীত্য ট্রাম্প রাজনীতির বৈশিষ্ট্যও বটে। আর এখানেই এসে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, আর তা হলো, ভারত কি এই অনিশ্চয়তার রাজনীতিকে সামাল দেওয়ার জন্য প্রস্তুত? এখানে ভারতের কূটনৈতিক পরীক্ষাটা আরও কঠিন। কারণ একদিকে চীন ক্রমশ আগ্রাসী, অন্যদিকে আমেরিকার চাপ, মাঝখানে আছে রাশিয়া, যাকে পুরোপুরি ছাড়াও যাচ্ছে না, আবার আঁকড়ে ধরাও সম্ভব নয়। এই ত্রিমুখী চাপের মাঝে ভারতকে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে অত্যন্ত হিসেব করে। আর এই হিসেবের ভুল মানে
কূটনৈতিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত ঝুঁকিও রয়েছে। যদিও কূটনৈতিকভাবে ভারত আপাতত ভারসাম্যের খেলায় খেলছে, একদিকে কোয়াড, অন্যদিকে ব্রিক্স, একদিকে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে আবার রাশিয়ার সঙ্গে জ্বালানি ও অস্ত্র সম্পর্ক। কিন্তু এটাও ঠিক যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যদি বিশ্ব ফের একবার দুই মেরুতে ভাগ হয়, তাহলে ভারতকে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগ্রাসী প্রতিটি পদক্ষেপ সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। তিনি আর মিত্র শত্রুর সূক্ষ্ম বিভাজনে বিশ্বাসী নন, বরং বিশ্বাসী ফলোয়ার্স আর নন ফলোয়ার্সে। এখন বর্তমান পরিস্থিতিতে ভারত যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে শুল্কের পর আরও অস্ত্র আসতে পারে। যেমন ধরুন, প্রযুক্তি রপ্তানিতে বাধা দেওয়া হতে পারে, আন্তর্জাতিক রেটিং এজেন্সির মাধ্যমে অর্থনৈতিক চাপ তৈরি করা হতে পারে, এমনকি মানবাধিকার ইস্যু সামনে এনে কূটনৈতিক অস্বস্তি তৈরি করার চেষ্টাও করা হতে পারে। তাই প্রশ্নটা আর শুধু ট্রাম্প কি করবেন নয়, প্রশ্নটা হলো ভারত কিভাবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অন্যদের চাপ আর কার্যকর থাকবে না। দেখুন, এই মুহূর্তে বিশ্ব রাজনীতি একটা রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। পুরনো নিয়ম ভাঙছে, নতুন নিয়ম এখনো পুরো তৈরি হয়নি। আর এই ফাঁকটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই সময়ে শক্তিধরেরা বেশ আগ্রাসী হয়। ট্রাম্পের ভাষা সেই আগ্রাসনেরই প্রতিফলন। কিন্তু ইতিহাস বলছে আগ্রাসন সবসময় ভালো ফল দেয় না, অনেক সময় তা উল্টো জোট গড়ে তোলে এবং নতুন প্রতিরোধ তৈরি করে। এক্ষেত্রেও তা হচ্ছে অবশ্যই। তাছাড়া আমেরিকার আগ্রাসন যেমন বাস্তব, তেমনি তার সীমাবদ্ধতাও স্পষ্ট। ইউক্রেন যুদ্ধ থামেনি, মধ্যপ্রাচ্য অশান্ত, ল্যাটিন আমেরিকা অস্থির। এই পরিস্থিতিতে ভারত যদি ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদী স্বার্থকে সামনে রেখে এগিয়ে যায়, তাহলে চাপ সামলেও নিজের জায়গা ধরে রাখা কিন্তু ভারতের পক্ষে সম্ভব। একদিকে অযথা সংঘাতে জড়ানো যাবে না, অন্যদিকে আত্মসমর্পণের ইঙ্গিতও দেওয়া যাবে না। শুল্ক হুঁশিয়ারি, রাজনৈতিক চাপ, কূটনৈতিক নাটক, এই সবই সামাল দিতে হবে অত্যন্ত ঠান্ডা মাথায়। কারণ এই লড়াই আবেগের নয়, এই লড়াই সময়ের। সবচেয়ে বড় প্রশ্নটা তাই শুধু ট্রাম্প বা পুতিনকে ঘিরে নয়, প্রশ্নটা আসলে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ কাঠামো নিয়ে। ট্রাম্প পুতিনের গোপন চুক্তির চেয়েও বড় সত্য হলো, ক্ষমতাধরেরা আজও গোটা মানচিত্রটাকে দাবার বোর্ড হিসেবেই দেখে। আর সেই বোর্ডে ভারত এখন আর সাধারণ গুটি নয়। ভারত এখন এমন একটা চাল যাকে সরাতে গেলে পুরো খেলাটাই বদলে যেতে পারে। ওয়াশিংটনের মাথায় এই বিষয়টি যত দ্রুত ঢুকবে ততই মঙ্গল। আর না বুঝলে শুল্ক দিয়ে শুরু হওয়া চাপ অন্যদিকে মোড় নিতে পারে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলাই যায় যে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। মানচিত্র বদলায় না ঠিকই, কিন্তু প্রভাব বলয় বদলাতে থাকে। আর সেই বদলের খেলায় যারা প্রস্তুত থাকে না, তারা ইতিহাসের পাতায় উদাহরণ হয়ে যায়। এখন ভারত সেই উদাহরণ হবে নাকি ব্যতিক্রম, সেই উত্তর অবশ্য সময় বলবে। তবে আজকের উত্তেজনার ভেতরেই লুকিয়ে রয়েছে আগামী দিনের বড় সংঘাতের ছক। সেই ছক বুঝে প্রতিটি মুহূর্তে সচেতনতার পথেই হাঁটতে হবে আমার আপনার ভারতকে। আজ এ পর্যন্তই, নমস্কার।